গুড মর্নিং ফ্রম সানগার। বিছানায় বসে জানলা দিয়ে বাইরের দৃশ্যটা একবার দেখুন। চলুন 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 বাইরে চলুন। কালকে রাতে এই জায়গাটাকে বুঝতেই পারিনি এত সুন্দর। আসলে আমরা যখন এসেছি তখন তো অন্ধকারে। কালকে রাতটা আমরা এখানে কাটিয়েছি, আমাদের হোমস্টে সুহানাঘর, এই সানগার মেডোর ঠিক সামনে। সামনে ওই যে জায়গাটা, ওটাকে বলা হয় সানগার মেডো। বলা হয় পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাসের সময় ওই জায়গাটাতে বসবাস করত এবং এখানে অনেক পাথর ছিল। তারা এখানে থাকবে বলে পাণ্ডবরা এই জায়গা থেকে সমস্ত পাথরকে পরিষ্কার করে দিয়েছিল। এবং এখন বলা হয় যে ওই জায়গাটাতে একটা পাথর, এমনকি ছোট্ট একটা পাথর পর্যন্ত নেই। আমি জানি না, আমরা যাবো ওখানটায়। এই যে পাহাড়গুলোর মাথায় পুরো বরফে ভর্তি হয়ে রয়েছে, ওই দূরে ওই পাহাড়গুলোর মাথাতেও বরফ রয়েছে। ভারী সুন্দর জায়গাটা। জায়গাটা সুন্দর না? আমাকে প্রথম যখন এই জায়গাটাকে সাজেস্ট করে সানগার, আমি নেটে তখন একটু দেখেছিলাম, ভালো লেগেছিল। কিন্তু জায়গাটা যে এতটা সুন্দর, এখানে না এলে বুঝতে পারতাম না। এখন বুঝতে পারছি পাণ্ডবরা থাকার জন্য এই জায়গাটাকে কেন বেছে নিয়েছিল। মানালির অফবিট ডেস্টিনেশন, শানগড়ের সৌন্দর্য, পৌরাণিক কাহিনী, আশেপাশের দ্রষ্টব্য জায়গা সব আপনাদের দেখাবো। কিন্তু তার আগে গতকাল বিকেলে মানালি থেকে শানগড়ে আসার আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমরা মানালি থেকে গাড়িতে শানগড় যাচ্ছি। মানালি থেকে শানগড়ের দূরত্ব কম বেশি 100 কিলোমিটার, সময় লাগে ঘন্টা 4। শানগড় কিন্তু এবার আমাদের ভ্রমণসূচিতে ছিল না। আমাদের পরিকল্পনা ছিল হিমাচলের লাহুল ভ্যালিতে 3টে রাত কাটানোর। সেই মতো এপ্রিল ফুলের দিন মানে 1 এপ্রিল আমরা হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেসে যাত্রা শুরু করি। এপ্রিলের 3 তারিখ চণ্ডীগড় থেকে মানালি পৌঁছে আমরা কিন্তু সত্যিই এপ্রিল ফুল হয়ে গিয়েছিলাম। প্রবল তুষারপাতের পর মানালি থেকে অটল টানেল পেরিয়ে লাহুল ভ্যালির দারসা ব্রিজ পর্যন্ত যাবার রাস্তা খোলা থাকলেও ওখানকার হোটেলগুলো পর্যাপ্ত কর্মচারীর অভাবে বন্ধ ছিল। তাই লাহুল ভ্যালিতে গাড়িতে আমরা একদিন ঘুরে এলেও রাত কাটাতে পারিনি। সেই ভিডিওর লিঙ্ক উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। কিন্তু আমাদের ট্রেন আরও 3 দিন পরে। তাহলে এই 3টে দিন আমরা কি করব? তখন আমাদের ট্যুর অর্গানাইজার প্রতীক্ষা শর্মা আমাদের জন্য 1 রাত শানগড়, 1 রাত তীর্থন ভ্যালি আর 1 রাত জিবি ভ্যালিতে থাকার ব্যবস্থা করেন। আমরা বিয়াস নদীর উল্টো দিকে এলাম। কিছুক্ষণ আগে মেঘ ছিল, মেঘটা কেটে গেছে, এখন চকচকে রোদ বেরিয়েছে, নীল আকাশ। এরকম সুন্দর পথ চলাতেই একটা আলাদা আনন্দ, আর সেই আনন্দের লোভেই বারবার বেরিয়ে পড়া, এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলা, চড়ই বেতি। বেশ দার্শনিক ফিল এসে গেছে এত সুন্দর রাস্তা দিয়ে এই জার্নি করতে করতে। মানালি মেলের কাছে আমরা হিড়িম্বা মাতা মন্দিরে গেছিলাম। হিড়িম্বা হচ্ছে ভীম, মহাভারতের ভীম, তার স্ত্রী। এবং এই পুরো হিমাচল জুড়ে অনেক জায়গাতেই কিন্তু পাণ্ডবরা ঘুরেছে। তার মধ্যে আরেকটা জায়গা হলো সানগড়। এই সানগড়ে পাণ্ডবরা অনেক দিন বসবাস করেছিল। পাণ্ডবরা যখন ওখানে চলে যাওয়ার পরে ওই জায়গায় আবার অসুররা বসবাস করতে শুরু করে। আর অসুররা খুব পরাক্রমশালী হয়ে পড়ে। তখন মহাদেব সেই অসুরদের ওখান থেকে বিতাড়িত করে জায়গায় আবার শান্তি ফিরিয়ে আনেন। তো ওখানে এক মহাদেবের মন্দিরও আছে সানগড়ে, সেটাও আমরা দেখব। যারা এই সিমলা কুলু মানালির আশেপাশে আর কি দেখার আছে বা আর কোথায় রাত কাটানো যেতে পারে, সেরকম একটা জায়গা হচ্ছে এই সানগড়।
এখান থেকে বাঁ দিকে এদিকে চলে যাচ্ছে মণিকরণ যাওয়ার রাস্তা। আমরা ভুন্টার ক্রস করছি, ডান দিকে হচ্ছে ভুন্টার এয়ারপোর্ট। শানগর ঠিক কোথায়? মানালি থেকে প্রায় 100 কিলোমিটার আর কুল্লু থেকে প্রায় 70 কিলোমিটার দূরে, একদিকে পার্বতী ভ্যালি আর অন্যদিকে তীর্থন ভ্যালির মাঝে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের পাশে কুল্লু জেলায় অবস্থিত স্বর্গরাজ্য শানগর। অট টানেলের আগে একটা রাস্তা আছে সানগড় যাওয়ার জন্য, এই রাস্তাটা কিন্তু বন্ধ আছে, কাজেই আমাদের অট টানেল পেরিয়ে আবার একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। এটা হচ্ছে অট বাজার, মান্ডি ডিস্ট্রিক্ট। আমরা অট টানেলের ভেতরে ঢুকেছি। এখন তো শুধু টানেলই টানেল, পুরো হিমালয় জুড়ে সমস্ত জায়গায়, সিকিম থেকে শুরু করে উত্তরাখণ্ড, হিমাচল, কাশ্মীর, সমস্ত জায়গায় পাহাড়ের পেট ফুটো করে টানেল। এবং তাতে আমার মনে হয় সেটা অনেক ভালো, কারণ পাহাড়ের উপর দিয়ে টানেল করলে সেগুলোতে ধস নামে, অনেক গাছ কাটতে হয়, কিন্তু পাহাড়ের পেট ফুটো করে টানেল বানালে সেখানে কিন্তু পরিবেশের ক্ষতিটা তুলনায় কম হয় বলে আমার অনুমান। যারা পরিবেশবিদ আছেন, যারা এই ব্যাপারে এক্সপার্ট, তারা তাদের মতামত অবশ্যই জানাবেন। এক অন্ধকার থেকে আবার আলোর জগতে আমরা ফিরে এলাম, এবং এখানে ফিরে এসে আমরা কিন্তু বাঁ হাতে বেঁকলাম। আমরা যারা চণ্ডীগড় যাবেন তারা কিন্তু ডান হাতে যাবেন, আমরা বেরোলাম বাঁ হাতে। মানালি থেকে শানগর সরাসরি কোনো বাস সার্ভিস নেই। মানালি থেকে বাসে কুল্লু এসে সেখান থেকে বাস পাল্টে সরাসরি শানগর পৌঁছতে পারেন। তবে কুল্লু থেকে সরাসরি শানগর পৌঁছানোর জন্য সারাদিনে মাত্র একটাই বাস আছে। সেই বাস দুপুর 1টা নাগাদ কুল্লু ছেড়ে বিকেল 5টা নাগাদ শানগর পৌঁছায়। এটা হচ্ছে সাইঞ্জ রিভার, SAINJ, সাইঞ্জ রিভার। তবে বাসে যদি ব্রেক জার্নি করেন তাহলে মানালি থেকে বাসে কুল্লু না নেমে সোজা চলে আসুন অট টানেল। অট টানেল থেকে বাস পাল্টে সাইঞ্জ ভ্যালির বাস স্ট্যান্ডে পৌঁছে সেখান থেকে কোনো প্রাইভেট গাড়ি ভাড়া করে পৌঁছতে পারেন শানগর। সাইঞ্জ या तीर्थन घाटी में आप सभी को स्वागत है। একইভাবে যদি চণ্ডীগড়ের দিক থেকে আসেন তাহলেও অট টানেল থেকে বাস পাল্টে সাইঞ্জ ভ্যালি পৌঁছে সেখান থেকে কোনো প্রাইভেট গাড়ি ভাড়া করে পৌঁছতে পারেন শানগর। এই যে জায়গা, এটার নাম হচ্ছে লারজি, LARJI, লারজি। এখানে রাস্তাটা অনেকটা চওড়া ছিল, পুরো ভেঙে গেছে। এই যে সাঞ্জ নদী, এই সাঞ্জ নদীতে গতবারের বর্ষায় এখানে যখন মেঘ ভাঙা বৃষ্টি হয়েছিল তখন এই নদীতে হরপা বান এসেছিল, ভয়ঙ্কর হরপা বান। মানে এতক্ষণ আমরা আসছি, একটা গাড়ির হর্ন শুনিনি এই রাস্তায়। মানালি ছেড়ে এসে এখানে মানিয়ে নিতেই বেশ কিছুক্ষণ সময় চলে যায়। সানগড় যাওয়ার পথে প্রথমে কিন্তু আসবে সাঁঝ ভিলেজ, মানে সাঁঝ গ্রাম, তারপরে সানগড়। এসবই ছোট্ট পাহাড়ি গ্রাম। এখানে স্থানীয় বাসিন্দা জানা, তার চেয়ে বেশি NHPCর স্টাফ বোধহয় তাদের সংখ্যা বেশি। সামনে NHPCর পার্বতী 2 অ্যান্ড পার্বতী 3 পাওয়ার স্টেশন। আমরা কিন্তু এই পাশে চলে যাব, আমরা নদীটা পেরোবো না। এ তো মনে হচ্ছে আমাদের ধাক্কা দিয়ে বেরিয়ে যাবে। ওই দেখুন উপরে, পাহাড়ের উপরেও একটা ছোট্ট গ্রাম, বেশ কয়েক ঘর মানুষের বাস, ছোট ছোট পাহাড়ি গ্রাম। এখানে বোর্ড লেখা আছে শানগড় আর 7 কিলোমিটার, এই রাস্তায় যেতে হবে। সূর্য অস্ত যাচ্ছে, মেঘগুলো লাল হয়ে উঠছে, ভালো লাগছে।
সিলগার এখান থেকে আর মাত্র 5 কিলোমিটার। আর এই সামনে গাছে যে ফুলটা ফুটেছে এগুলো হচ্ছে রডোডেন্ড্রন ফুল, মানে গ্রাস। অন্ধকার হয়ে গেছে বলে ভালো বোঝা যাচ্ছে না। এই যে জায়গাটা, এটা ম্যাপে দেখাচ্ছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের অন্তর্গত, এবং এখানে সমস্ত রকম বন্য জীবজন্তুই পাওয়া যায়। সমস্ত রকম বলতে চিতাবাঘ, তেন্ডুয়া যেটাকে বলা হয়, লেপার্ড, সেটা পাওয়া যায়। বাঘও নাকি আছে, আর ভাল্লুক আছে, ভাল্লুক। রাতের দিকে বেরোনো নিষেধ। 7টা বেজে গেছে, অন্ধকার হয়ে গেছে, এবং নিচে এই যে মেডোজ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বেশ কিছু হোমস্টে এখানে রয়েছে, আলো জ্বলছে বেশ কিছুটা। এই তো সোহানাঘর, এই তো নিচে সোহানাঘর। তো সেখানে থেকে আমাদের লাগেজ নেওয়ার জন্য লোক এসে গেছে, আমাদের গাড়ি এরপরে কিন্তু আর যাবে না। পুরোটাই অন্ধকার, কিছুই হয়তো দেখা যাচ্ছে না। কালকে সকালে অবশ্যই ভালো করে দেখাবো। এখন আমরা যাই হোমস্টেতে, তারপরে হোমস্টের ভেতরে গিয়ে আবার কথা হবে। আর একটু আলো থাকলে ভালো হতো, এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, অন্ধকার। না, আমাদের নামিয়ে দিয়ে কার্তিক এখানে ওর পরিচিত একজনের বাড়িতে থাকবে। পৌঁছে গেছি আমাদের সুহানাঘর, আমাদের হোমস্টে। এই হচ্ছে আমাদের রুম। লোকেশনটা রাতের অন্ধকারে যেটুকুনি বুঝছি দুর্দান্ত। গাড়ি থেকে নেমে একটু ট্রেক করে আসতে হয়। তোমার নাম? লীলাধর। আচ্ছা, লীলা এই আমাদের দেখাশোনা করবে। লীলার নাম্বারটা নিয়ে নাও। চটপট আমাদের রুমের ভেতরটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের খাট, ডাবল বেড খাট। খাটের পাশে ছোট্ট একটা টেবিল, হোমস্টেতে যেরকম হয়। এখানে এক্সট্রা লেপ রাখা রয়েছে, ব্ল্যাঙ্কেট রাখা রয়েছে, জিনিসপত্র রাখার জন্য একটা র্যাক করা রয়েছে। আমাদের ব্যাগগুলো ওখানে রাখতে পারবো। একটা ডাস্টবিন রয়েছে রুমের দুপাশে, এপাশে একটা লাইট আর এপাশে একটা টিউবলাইট, একটা বেড সাইড ল্যাম্পও রয়েছে মনে হচ্ছে। এটা হচ্ছে টয়লেট। টয়লেটটা বাহ, টয়লেটটা সুন্দর। আরে বাহ, বেসিনটা তো ভারী সুন্দর। এটা কমোড আছে, গিজার আছে, এবং গিজারের আলো জ্বলছে, তার মানে গিজার রানিং। এই বেসিনটা কিন্তু ভারী সুন্দর। আর আয়রায় লোকটাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। মানালির ম্যাল থেকে এই শুনশান সানগারে এসে মানিয়ে নিতে কিন্তু প্রথমে বেশ কিছুটা সময় লাগছে। কোনো আওয়াজ নেই, একটা মানুষের আওয়াজ নেই, একটা গাড়ির হর্নের আওয়াজ নেই, কিচ্ছু নেই। শুধু আমি এই যে কথা বলছি, নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি। দার্জিলিংয়ের অফবিটে তো অনেক থেকেছি, অনেক জায়গায় থেকেছি, সেই জায়গাগুলো এখন ভিড়ভাট্টা হয়ে গেছে। কিন্তু এই জায়গাটা সত্যিই অফবিট, সত্যিই নির্জন। মানালির অফবিট সানগার। একটা এখানে মেডো আছে, মানে তৃণভূমি। সেই তৃণভূমিটাকে কেন্দ্র করেই এই পর্যটন কেন্দ্রটা গড়ে উঠেছে। বেশ কিছু হোমস্টে আছে, আছে এক মহাদেবের ছোট্ট মন্দির। আর এখান থেকে কিছুটা দূরে, 3 কিলোমিটার দূরে একটা ঝর্ণা আছে। সেই ঝর্ণায় কীরকম জল থাকবে কতটা ভালো জানি না, কিন্তু আমরা চেষ্টা করব কালকে সেখানে যাওয়ার। আজকে তো আর কিচ্ছু করার নেই, 2 কাপ চা বলেছি, চা খাবো, তারপরে রাত কেটে যাবে, রাতে ডিনার করবো, শুয়ে পড়বো। কালকে সকালে পুরো জায়গাটা দেখাবো। এখানে আমাদের রুমটা তো আছেই, তারপরে আরও 2টো রুম আছে। বারান্দা, আমরা একতলায় রয়েছি। এখানে বাইরে বেরোতে বারণ করলো রাত্রিবেলায়। এখানে রাতে কিন্তু হোমস্টের বাইরে বেরোনো বারণ, কারণ এখানে চিতাবাঘ আছে, এখানে ভাল্লুক আছে। দূরের পাহাড়ে এখনও সন্ধ্যার শেষ আলোটুকু লেগে রয়েছে। এরপরেই আকাশ পুরো তারায় ভর্তি হয়ে যাবে। অনেকগুলো তারা দেখতে পাচ্ছি। আমাদের গরম গরম চা এসে গেছে। 9টা 10 বাজছে, দরজায় ঠকঠক। ডিনার রেডি। ডিনারে আছে রুটি আর চিকেন, এই খোঁজটা নিয়ে নিয়েছি। আমরা 2জন তো বাঙালি আছি, কিন্তু আরও 3 জনের সাথে আলাপ হলো, যারা কিন্তু কলকাতা থেকে এসেছেন বাঙালি। মানে বাঙালিরাও প্রপার সিমলা মানালি ছাড়াও এই যে অফবিট জায়গাগুলোতে আসছে, এটা কিন্তু ভীষণ ভালো লাগছে। রাত্রিবেলায় হোমস্টেটা কিন্তু ভালো লাগছে। সুহানাঘর। এই হচ্ছে ডাইনিং এরিয়া, এই হচ্ছে এনাদের রান্নাঘর, এখানেই রান্না হয়। আর এইখানে এই নিচে বসে খাওয়া, এটা হচ্ছে তন্দুর, আর এটা চারিদিকে গোল করে বসে খাওয়া হয়। এই যে আমরা যখন উনুনে ফুঁ দিই, আগের মাটির উনুনে, ঠিক এরকম এই পাইপের থ্রু দিয়ে ফুঁ দেওয়া হচ্ছে।
ভেতরে যে ধোঁয়াটা সেটা এই পাইপ দিয়ে উপরে বাইরে যাচ্ছে। একেবারে ট্র্যাডিশনাল হিমাচলি প্রথায় আজকে খাওয়া দাওয়া। এই যে তন্দুর, তার চারপাশে সবাই গোল হয়ে বসে, যেরকম আমরা বসেছি। এই হোমস্টের যারা ফ্যামিলি মেম্বার তারাও এখানে বসেছেন, এই প্লেটের মধ্যে সমস্ত কিছু রেডি করছেন। এখানে কিন্তু বাড়ির মেয়েরাই খাবার পরিবেশন করে, আর এই খাবারটা কিন্তু এই যে গদিটা যেটা আছে তার উপরে নিয়েই খাওয়া যাবে। এখানে রুটি আছে, হাতে গড়া রুটি, এই দুদিকেই চিকেন আছে, মাঝখানে একটু শসা, লেবু, আচার। দুর্দান্ত দুর্দান্ত একটা অভিজ্ঞতা। মানে খাওয়ার টেস্ট ফেস্ট না, মানে এইভাবে খাওয়াটা আমার কাছে একবারে নতুন। এটা হচ্ছে নুন, ঘরে বানানো নুন। তো ये जो नमक है, ये नमक हम घर में कैसे बनाते हैं? इसमें हम चौरा, धनिया, हरी मिर्च, थोड़ा सा जीरा, लहसुन पाउडर बना के इसमें पीस लेते हैं। ये थोड़ा तीखा? हाँ जी, थोड़ा तीखा होता है। ওনারা বলছেন একটু ঝাল হবে, একটু টেস্ট করে দেখি। এরকম নুন তো কখনো খাইনি, এই নুনটাই প্রথমে একটু টেস্ট করি। শুকনো লঙ্কা দিয়ে নুন, মশলা দিয়ে নুন যেরকম মাখা হয় না কয়েদ বেরের সাথে, যেরকম নুনটা সেই রকম টেস্ট, बढ़िया टेस्ट है। মাংসের ঝোলটাও পেঁয়াজ রসুন এরকম দেওয়া আছে, কিন্তু পাতলা ঝোল, মানে প্রচুর মশলা দেওয়া সেরকম নয়। দারুণ টেস্টি, দারুণ টেস্টি। মানে ঘরে বানানো যেরকম মুরগির ঝোল হয় ঠিক সেরকম। মুরগিটা এখনও খাইনি, ঝোলটা কিন্তু দুর্দান্ত। আমরা প্রথমে ভেবেছিলাম রুমেই ডিনারটা করবো, কিন্তু তারপরে কী মনে হলো না, এখানে যাই, ডাইনিং রুমে গিয়েই করবো। যদি না আসতাম, রুমে ডিনারটা করতাম, এই যে এক্সপিরিয়েন্সটা, এটা থেকে পুরোপুরি বঞ্চিত হতাম। মানে আমার জীবনে এই এক্সপিরিয়েন্স এই প্রথমবার। এই বামুন তো, সেই জন্য খেয়ে দেওয়ার একটু ছাঁদা বাঁধার অভ্যেস আছে। এই যে নুন যেটা বললাম, মশলা নুন ওনারা যেটা বানিয়েছেন, সেই নুন একটু বললাম খুব ভালো হয়েছে, তাহলে একটু নিয়ে যান বাড়ির জন্য। বাড়ির মেয়েরাই পরিবেশন করছে, বাড়ির মেয়েরাই সমস্ত কিছু করছে, সার্ভিস দিচ্ছে। এবং এই যে মেয়েটি A+2, তারপরে কম্পিউটারে ডিপ্লোমা পর্যন্ত করেছে। এটা যে সুইট ডিশের যে ব্যাপার থাকে, এটা হচ্ছে এখানকার গুড়, আখের গুড়। শুধু খেলাম না, কালকে সকালের মেনুটাও সেট করে দিয়ে গেলাম। কাল সকালে আবার সিদ্ধু খাবো, আর তার সাথে রসুনের পরোটা, রসুন কা পরাঠা। গুড নাইট। আমরা তো কালকে সন্ধেবেলায় এই সানগারে সুহানা ঘর এই হোমস্টেতে এসে উঠেছি। আমরা যখন এসে উঠেছি তখন কিন্তু একটাই মাত্র রুম খালি ছিল, সেটা নিচের তলায়। এটার কিন্তু দোতলাতেও বেশ কিছু রুম আছে। একটা ডাইনিং এরিয়া আছে, একটা কমন ব্যালকনি আছে, একটা ডরমেটারি আছে। চলুন সেগুলো দেখে আসি। আর এই দোতলায় ওঠার জন্য যে সিঁড়িটা, এই সিঁড়িটাও কিন্তু দুর্দান্ত। এর পাশ দিয়ে এরকম সিঁড়ি করা আছে। হ্যাঁ, ঢুকেই এই হচ্ছে আর একটা রুম। আর এই রুমের এই সামনে যে পর্দাটা সরালেই সামনে বরফ ঢাকা পাহাড়, এই সামনেই বরফ ঢাকা পাহাড়গুলো রুমের ভেতর থেকেই দেখা যাবে। এ পাশে এদিকে কিন্তু একটা ডরমেটারি আছে, 4 বেডের ডরমেটারি। মানে এ পাশে 2টো বেড, আর এদিকে আরও 2টো বেড। আর এ পাশে এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এখানে তো এরকম হিমাচলি প্রথা অনুযায়ী বসে খাওয়া, এই হচ্ছে বসবেন আর এই সামনে কাঠের উপরে খাওয়া। আর এইদিকে হচ্ছে একটা কমন ব্যালকনি। এখানেও কিন্তু বসার জায়গা বলতে এরকম গদি পাতা, আর এই টায়ার দিয়ে বসার জায়গা করা। আর এই হচ্ছে সামনের ভিউ। শানগারে দেখার কি আছে? শানগারের মূল আকর্ষণ এখানকার পাইন এবং দেবদারু গাছে ঘেরা মখমলি সবুজ বিশাল তৃণভূমি, যেটা শানগার মেডো নামে পরিচিত। হিমাচলে আরেক প্রান্তে রয়েছে খাজিয়ার। খাজিয়ারের খ্যাতিও তার তৃণভূমি বা মেডোর জন্য। কিন্তু শানগারের মেডোর সৌন্দর্যও যেন খাজিয়ারকেও ছাপিয়ে গেছে। হবে নাই বা কেন? অজ্ঞাতবাসের সময় পাণ্ডবরা এখানে বসবাস করেছিলেন। দেবাদিদেব মহাদেব তাদেরকে নির্দেশ দিয়েছিলেন
এই জায়গাকে দেবতাদের বসবাসের উপযুক্ত করে তোলার জন্য। আর দেবতাদের বাসভূমি তো স্বর্গ। এছাড়াও এখানকার সাংচুল মহাদেবের মন্দির, বারসানকার জলপ্রপাত, নির্জন পথে হাঁটার আনন্দ, সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মনোরম দৃশ্য, সব ধরনের পর্যটকদের জন্যই কিছু না কিছু ভালো লাগার পসরা সাজিয়ে রেখেছে এই সানগার। মানে এই সানগার মেডোকে ঘিরেই এখানের এই যে হোমস্টেগুলো, এই যে পর্যটন কেন্দ্রটা গড়ে উঠেছে, ওই সানগার মেডোর ওপাশটায় হচ্ছে সাংচুল মহাদেবের মন্দির। আমরা যাবো ওখানে, কিন্তু তার আগে আমাদের ব্রেকফাস্টটা করে নেবো। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, একেবারে ট্র্যাডিশনাল হিমাচলি ব্রেকফাস্ট, সেটাও এইরকম একটা অ্যাম্বিয়েন্সে বসে। এটা সিড্ডু, এখানে ঘি দেওয়া আছে, এখানে চাটনি দেওয়া আছে, আর এটা হচ্ছে রসুনের পরোটা, মানে আলুর পরোটা যেরকম হয় রসুনের পরোটা, তার সাথে এখানে মাখন দেওয়া আছে, এখানে দু রকমের চাটনি দেওয়া আছে। এমন একটা পরিবেশে বসে চা খাওয়া, ব্রেকফাস্ট খাওয়া ভাবতেও পারিনি। আমাদের পুরো ট্যুরটা তো অর্গানাইজ করেছে প্রতীক্ষা শর্মা। তো থ্যাঙ্কস টু প্রতীক্ষা এরকম সুন্দর একটা জায়গা সাজেস্ট করার জন্য। অসাধারণ অ্যাম্বিয়েন্স, অসাধারণ। আপনারা শুধু ছবিটা দেখুন, ছবিটা দেখেই বুঝতে পারবেন কোথায় বসে ব্রেকফাস্টটা আমরা করছি। এটা হচ্ছে সিদ্ধ, এটা আমরা কালকে টেস্ট করেছি, কিন্তু এই রসুনের পরোটা এটা আমি কিন্তু আজকে প্রথমবার খাচ্ছি। পুরো মাখন মাখানো আছে। ভেতরে অনেক রসুন আছে, রসুনের গন্ধটা প্রমিনেন্ট, ভালো লাগছে। এছাড়াও আর যেটা রয়েছে রসুনের শাকটাও রয়েছে এর সাথে, এই সবুজ সবুজগুলো মনে হচ্ছে রসুনের শাক। আলুর পরোটার থেকে এটার টেস্টটা অনেক বেশি, অনেক ভালো। এই যে সিদ্ধুটাকে এরকম একটা পিসকে যদি আমরা বার করে আনি, এরকম এই যে ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে এই আখরোটের পুরটা, আর উপরটা হচ্ছে আটা। মানে এটা আটা দিয়ে বানালে বেশি ভালো হয়, ময়দা দিয়ে বানালে অতটা ভালো না। আর এই চাটনি, যেটা চাটনি দিয়েও খেতে পারেন, আবার ঘি দিয়েও খেতে পারেন। আর এটা কিন্তু মিষ্টি নয়, এই যে আখরোটের পেস্ট যেটা বানানো হয় তার সাথে নুন দেওয়া হয়, ধনেপাতা দেওয়া হয়, একটু লঙ্কা দেওয়া হয়, ঝাল ঝাল নুন নুন। এটা কিন্তু মোটেই মিষ্টি নয়। মানে আগের পর্বেই বলেছি, মানে আবারও বলছি, সিদ্ধু হচ্ছে আমাদের যেটা সেদ্ধ পিঠে অনেকটা সেরকম। আমাদের সেদ্ধ পিঠে কী থাকে, চালের একটা কোটিং থাকে, তার ভেতরে নারকেলের পুর থাকে, সেটা খাওয়া হয় খেজুরের গুড় দিয়ে, বা সেটাকে খাওয়া হয় তরকারি দিয়ে। আর এই সিদ্ধু হচ্ছে আটার কোটিং, ভেতরে আখরোট, যে বাদাম হয় না আখরোট, সেই আখরোটের পেস্ট, সেই পেস্টটা করে সেটা পুর। এবার এটা খাওয়া হয় ঘি দিয়ে, নয়তো চাটনি দিয়ে। এই হচ্ছে আমাদের সুহানা ঘর হোমস্টে, দোতলা হোমস্টে। আমরা নিচের তলায় প্রথম যে রুমটা সেখানে আছি। সামনেই বরফ ঢাকা পাহাড়। আজকে এপ্রিলের 6 তারিখ। সামনে এই জায়গাটা ব্রেকফাস্টও করা যায়, তার সাথে এখানে কিন্তু বনফায়ারও হয়, যদিও বনফায়ারের জন্য আলাদা করে পে করতে হয়। এই ঘরটাতে ওনারা থাকেন, আর এটা হচ্ছে কিচেন। সব ভালো জিনিসের শেষ হয়, এখান থেকে তো যেতে মনই চাইছে না, কিন্তু যেতে তো হবেই। প্রায় 11টা বাজছে। তো এখন আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে ওই সামনের যে মেডোটা, যেটা হচ্ছে সানগার মেডো, ওই মেডোটাতে যাব। ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো, সাংচুল মহাদেবের মন্দির দেখব। দেখে এই মেডোটার একটা গেট করা আছে সামনের দিকে, ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে। আমাদের লাগেজ এখানকার লীলাধার সেই নিয়ে যাবে, গাড়িতে তুলে দেবে। গাড়ি করে আমরা এখানে একটা ফলস আছে, সেই ফলস দেখতে যাব। দেখে এখান থেকে আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে तीर्थन ভ্যালি। আমরা এই যে সুহানা ঘর হোমস্টেতে আছি, এটার ওনার হচ্ছেন হরিয়ম জি। তো হরিয়ম জির সাথে আপনাদের একটু আলাপ করিয়ে দিই। नमस्ते हरियम जी। नमस्कार जी। ये होम स्टे कितना साल हुआ है? इसको बना करके अभी 2019 में तैयार किया था ये। अच्छा। और 20 से शुरू किया था जी। हाँ जी, बीच में तो कोरोना आ गया। हाँ जी, बीच में कोरोना आ गया था, और 21 से फिर से चालू कर दिया था, और अच्छा चलने लगा है। हाँ जी। इधर आने का अच्छा सीजन और अच्छा टाइम कौन सा महीना होता है? इसका अच्छा टाइम जैसे मार्च के बाद शुरू हो जाता है ना जी, और मई जून तक चलता है, और उसके बाद बरसात चालू हो जाती है। ओके। हाँ जी। फिर उसके बाद अक्टूबर के बाद 1-2 महीना चलता है, फिर
मौसम आ जाता है। इधर स्नोफॉल होता है? स्नोफॉल भी होता है, इधर स्नोफॉल जनवरी दिसंबर जनवरी के बीच में होता है। उस टाइम टूरिस्ट आ पाता है इधर? हाँ आता तो है, मगर उतना ज़्यादा भी नहीं आया। और आता है मतलब सड़क वगैरह थोड़ा सा मतलब 2-3 दिन के लिए बंद हो जाता है, उसके बाद 4x4 गाड़ियाँ तो चलती रहती है। हाँ जी, उसमें शेयरिंग करके आ जाते हैं टूरिस्ट। ओके जी। बंगाली टूरिस्ट कलकत्ता से कितना टूरिस्ट आता है इधर? कलकत्ता से काफ़ी सारे लोग आते हैं ऐसे तो। आते हैं? हाँ जी, अच्छा। बहुत आते हैं जी। শেষ হয়ে গেল। এখন আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি এই যে মেডো, এই যে তৃণভূমি, এই যে ঘাসের পরিষ্কার ধবধবে একটা যে গ্রাসল্যান্ড, সেটাই আপনাদের নিয়ে যাবো। খুব সুন্দর, খুব সুন্দর। এই যে গাছগুলো, এগুলো হচ্ছে আপেল গাছ। আপেল গাছের পাতা আসতে শুরু করেছে, এখনও কিন্তু ফল যেটা সেটা এখনও আসেনি। এই নাশপাতি গাছ, এটা ফুলে ফুলে সাদা হয়ে আছে, আর পেছনে পাহাড়ের মাথাগুলো বরফে সাদা হয়ে আছে। উফ, কি অদ্ভুত কম্বিনেশন। মানে রাস্তা কিছু নেই, আমরা রাস্তা খুঁজে খুঁজে যাচ্ছি। এখানে আবার কাঁটা তার পেরিয়ে তারপরে যাওয়া। একটা জিনিস বলে দিই, আপেলের ফুল আসে মে মাসে, এবং আপেলের ফুল কিন্তু পিঙ্ক কালারে দেখতে হয়, আর নাশপাতির ফুল দেখতে হয় সাদা। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছে গেছি সঞ্চুল মহাদেবের মন্দিরে। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे। হাঁটতে হাঁটতে আমরা এখন পৌঁছে গেছি সানগার মেডো। কি অপূর্ব চারিদিকটা, আমি একবার প্যানোরামা ভিউটা দেখাই। আহা, এই সানগারের উত্তর দিকে হচ্ছে পার্বতী ভ্যালি, পাহাড়গুলোর ওপাশেই হচ্ছে পার্বতী ভ্যালি, মানে কাসৌল ওপাশটায়। আর এদিকে এই দক্ষিণ দিকে এর ওপাশে হচ্ছে তীর্থান ভ্যালি। এই দুটো ভ্যালির মাঝখানে এই হচ্ছে সানগার। এই সানগার হচ্ছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের অন্তর্গত। এই যে সানগার মেডো, তার এখানে একটা মন্দির আছে, শিবের মন্দির, আর ওখানে আরও একটা শিবের মন্দির আছে। দুটো মন্দিরেই আমরা যাব। পাণ্ডবরা এখানে অজ্ঞাতবাসের সময় পাণ্ডবরা এখানে এসেছিল, সেই কথা তো আপনাদের বলেছি, কিন্তু আরও একটা মজার কথা বলি। পাণ্ডবরা এখানে থাকবে বলে এই জায়গাটা পরিষ্কার করে, মানে এখানে একটা পাথর পর্যন্ত নেই, সমস্ত পাথর পরিষ্কার করে দিই। এখানে আপনি মাটি পাবেন, একটা নুড়ি পাথরও খুঁজে পাবেন না, কিন্তু কয়েকটা পাথর আছে। গল্পটা হচ্ছে, পাণ্ডবরা চলে যাওয়ার পরে এখানে অসুররা এই জায়গার দখল নেয়। সেই অসুরদের বিনাশ করার জন্য, অসুরদের তাড়ানোর জন্য মহাদেব তাদের উদ্দেশ্যে এরকম তীর ছুঁড়েছিলেন। সেই তীরগুলো এরকম মাটিতে গেঁথে আছে, এবং অসুররা এখান থেকে চলে যাওয়ার পরে মহাদেব এখানে সঞ্চুল মহাদেব রূপে বিরাজ করছেন। মানে এটা নর্মাল পাথর নয়, মনে হয় যেন একটা তীর, ছুচলো তীর। চলুন এটা আপনাকে কাছ থেকে দেখাই। আষাঢ় মাসে বা শ্রাবণ মাসে যখন মহাদেবের পুজো হয়, তখন এখানে মেলা হয়, এবং এই যে দেখতে পাবেন এইখানে এই যে পাথর, এই যে পাথরটা, এটাকে বলা হয় সেই তীর, যেটা উপর থেকে, পাহাড়ের উপর থেকে মাটিতে এসে গেঁথেছিল। ঠিক এরকম আরও কিছু তীর, মানে যেটা পাথরের এরকম পাথর, ছুচলো পাথর, ওইখানে যে মহাদেবের মন্দির ওইখানটাতেও আছে। এছাড়া এই গোটা ভ্যালির মধ্যে কোথাও একটা পাথর নেই, মানে একটা নুড়ি পাথর পর্যন্ত নেই। আমরা ওই যে লাল লাল বাড়িগুলো দেখা যাচ্ছে, হাট হোমস্টেটা, আমরা ওখানটায় ছিলাম। ওখান থেকে এই সোজা এসেছি, দেখেছি সাঞ্চুল মহাদেবের মন্দির, তারপরে এখান দিয়ে এই মেডোতে উঠে এসেছি। এই যে দেখুন, বলেছিলাম না এরকম তীররূপী পাথর, এরকম এই হচ্ছে আর একটা তীররূপী পাথর, মনে হচ্ছে একটা তীর এসে মাটিতে গেঁথে গেছে।
এই সামনে সাংচুল মহাদেবের যে নতুন মন্দির সেটা তো আপনাদের দেখিয়েছি, আর এখানে হচ্ছে সাংচুল মহাদেবের পুরনো মন্দির। চলুন এই মন্দিরের সামনে যাই, সেখানেও এই মহাদেবের ছোড়া আরও কিছু তীর আমরা দেখতে পাবো। এই হচ্ছে সাংচুল মহাদেবের মন্দির। হর হর মহাদেব। হর হর মহাদেব। সাংচুল মহাদেবকে প্রণাম জানিয়ে এখন আমরা এই পাশে যে রাস্তাটা আছে, বাঁধানো রাস্তা, সেই রাস্তা দিয়ে এখানে একটা গেট করা আছে, এই মেট্রোতে ঢোকার একটা গেট করা আছে, সেই গেটের কাছে যাব। গেটের নিচেই হচ্ছে পাকা রাস্তা, আমাদের গাড়ি ঘরে রয়েছে। এখন আমরা যাব তীর্থন ভ্যালি, কিন্তু তার আগে এখানে একটা ওয়াটারফলস আছে, সেই ওয়াটারফলসটা আমরা দেখব, দেখে যাবো তীর্থন ভ্যালি। তীর্থন ভ্যালিতে আমরা একটা রাত কাটাবো। আসলে এই মেডোতে আসার এটা হচ্ছে গেট, এটা রাস্তা, কিন্তু আমরা তো ওই দিক দিয়ে ঘুরে ওপাশে গিয়ে আমাদের হোমস্টে, সেই জন্য আমরা ভেতরে মাঠঘাট পেরিয়ে এই মেডোটাতে, এই তৃণভূমিতে এসে পৌঁছেছি। এখানে কিন্তু এরকম গাড়ি পার্কও করা যায়, গাড়ি পার্কের ব্যবস্থাও আছে। এই যে সানগার মেডো, এটা হচ্ছে কিন্তু গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের অন্তর্গত। এই গেটের মধ্যেই সেটা লেখা রয়েছে। এখান দিয়ে বাঁধানো রাস্তা করা আছে, কিন্তু আমরা তো ওপাশ দিয়ে গিয়ে আমাদের হোমস্টে ওই দিকটায়, সেই জন্য আমরা ওই দিক দিয়ে ঘুরে ঘুরে এখানে এসেছি। ওই যে নিচে লাল রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, লাল রঙের ছাদ দেওয়া রয়েছে, ওটাই হচ্ছে সুহানাঘর, আমাদের হোমস্টে। কালকে রাতে আমরা ওখানেই ছিলাম। এই যে ওয়াটারফলসটা, এটা এখান থেকে খুব একটা দূরে না, 3 কিলোমিটার মতো দূর, একটুখানি হাঁটতে হয়। ওই যে দূরে সরু রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়েই আমরা যাব। আমরা যেখানে ছিলাম সেখান থেকে প্রায় 3 কিলোমিটার। ওয়াটারফলসের যে ঠিক কোথায়, এখানে নেটওয়ার্কও ঠিকঠাক কাজ করছে না। হ্যালো, সাড়া দেওয়ার জন্য কেউ নেই, কাকপক্ষেটুকু নেই। না, একটা ছোট্ট দোকান আছে এখানে, এই পর্যন্ত আমাদের গাড়ি আসে, তারপরে একটা কিন্তু পায়ে হেঁটে যেতে হবে। তো ঠিক কোন দিক দিয়ে যেতে হবে না হবে সেটা আগে জিজ্ঞেস করে আপনাদের সেটা দেখাবো। গাড়ি এই পর্যন্ত এলো, আমাদের গাড়িটা আছে, আর একটা গাড়ি আছে। এখানে একটা ছোট্ট দোকান আছে, এখানে স্ন্যাক্স কিছু পাওয়া যায়, বসার একটা জায়গাও করা আছে। আর এই পাশ দিয়ে এই যে গাছের মধ্যে লেখা আছে ওয়াটারফল, এইখান দিয়ে রাস্তা, কোথায় রাস্তা জানি না। চলুন, ওনারা বললেন ওনাদের 5 মিনিট লাগে, তার মানে আমাদের সেটা 20 মিনিট। দেখুন কার্তিক এখানকার ছেলে, এই জায়গাটা পুরো দৌড়ে উঠে যাচ্ছে, মনে হচ্ছে যেন ময়ূরের পিঠে চেপে উঠছে। পাঁচ মিনিট কেন, ও তো 3 মিনিটে উঠে যাবে। যে ছোট স্টল, সেখানকার দিদি বললেন যে রাস্তা বানিয়ে দেওয়া আছে, এই হচ্ছে রাস্তা। ওই যে নিচে সবুজ রঙে দেখা যাচ্ছে গাড়িগুলো, ওইখান থেকে আমরা উঠে এসেছি এই পর্যন্ত উঠে আসার পরে এবার কিন্তু নিচে নামা, ওই দূরে ফলস দেখা যাচ্ছে। এবার নিচে নেমে আমরা ফলসটার আরও কাছে যাব। এবার হচ্ছে নিচে নামা। ভাসানগর ওয়াটারফল, সানগর থেকে 3 কিলোমিটার দূরে। এই যে এখান থেকে ফলসটা আসছে, কিন্তু ওই যে উপর থেকে আরেকটু পড়ছে, সেটা দেখতে হলে আরেকটু সামনে যেতে হবে। এই যে উপরে একটুখানি রাস্তা করা আছে। আমরা এখন এসে দাঁড়িয়ে আছি এই ভাসানগর ওয়াটারফলসের সামনে। আমাদের যে সানগর যেখানে আমরা ছিলাম সেখান থেকে 3 কিলোমিটার মতো আমরা গাড়িতে এলাম, তারপরে বেশ কিছুটা হেঁটে
হেঁটে যেটা এসেছি সেটা মিনিট 10 হাঁটা পথ, একটু উপরে উঠতে হয়েছে, তারপরে নামা, তারপরে আবার একটু ওঠা। এই নিচেটা থেকে দেখলে শুধু এই জায়গাটাকে দেখতে পাবেন, কিন্তু ওই উপরের ওই যে জলটা পড়ছে সেটা দেখতে হলে কিন্তু আপনাকে ওখান থেকে এইটা হেঁটে আসতে হবে, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, তাহলে এই উপরটা দেখতে পাবো। তো চলুন আমরা ফিরে যাই। যে কোনো ওয়াটারফলসে জল বেশি থাকলে দেখতে ভালো লাগে। এখানে এখন তো এপ্রিলের আজকে 6 তারিখ, জল সেরকমভাবে নেই। জল বেশি থাকলে এই ওয়াটারফলসের রূপ কিন্তু অন্যরকম। ব্যাস আমরা নেমে চলে এসেছি। উপরে ওঠার সময় একটু হাঁপের সমস্যা হয়, আর নিচে নামার সময় একটু হাঁটুতে জোর পড়ে। আর এখানে যেহেতু ঝুড়ো ঝুড়ো মাটি, জুতোটা যদি একটু ভালো হয় তাহলে খুব ভালো হয়। আমার ডেকাথলনের জুতো এখানে কিন্তু দারুণ কাজ দিচ্ছে। এখান থেকে এখন আমরা তীর্থান ভ্যালির উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তো যারা ঘুরতে আসবেন তাদের জন্য 2-4টে জিনিস আমি বলে দিই। প্রথমত হচ্ছে, আপনি চান বা না চান, এখানে কিন্তু বেশ কিছু জায়গায় আপনাকে ট্রেক করতে হবে, কারণ যে হোমস্টেগুলো সেগুলোর লোকেশান যেখানে, গাড়ি কিন্তু সেই পর্যন্ত যায় না। হোমস্টে থেকে লোক এসে আপনার লাগেজ নিয়ে যাবে, কিন্তু আপনাকে বেশ কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে। এছাড়াও আপনি যদি সানগার মেডোতে ঘোরেন, এই যে ওয়াটারফলসটা ট্রেক করতে আসেন, তখন কিন্তু আপনাকে বেশ কিছুটা হাঁটতে হবে, মানে গাড়ি ওয়াটারফলস পর্যন্ত আসবে, কিন্তু তারপরেও মিনিট 15-20 আপনাকে কিন্তু ট্রেক করতে হবে। তো সেই ব্যাপারটা ভেবে তারাই এখানে ঘুরতে আসবেন, বেড়াতে আসবেন বা বুকিং করবেন। তো চলুন, আমরা আমাদের গাড়ির কাছে পৌঁছে গেছি, এখন আমরা যাব তীর্থান ভ্যালি। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশান অন করার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।